লেখিকা রাখি চক্রবর্তীর বেস্ট বার্থডে গিফট। আইজলে পোস্টিং সুমিতের, নেভি অফিসার, ছেলে সোহম ৮ বছরের। অনেক দিনের বায়না সোহমের, সে বেড়াতে যাবে। অগত্যা এবারে কুলু মানালির টিকিট কাটে সুমিত। ৮ বছরের ছেলেকে নিয়ে একা যেতে হবে, তাই আলাদা করে ঘোরার সাহস দেখায়নি সুমিত। ট্রাভেলসের সঙ্গে এই টিকিট বুক করেছে। সোহম ঠাকুমা দাদুর কাছেই থাকে, ভবানীপুরের বাড়িতে। বাবা আইজলে, মাঝে মাঝে ছুটিতে আসে। আর মা শ্রীময়ী মিত্র। আজ প্রায় ৫ বছর সুমিত বসুর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে শ্রীময়ীর। ছেলে সোহমকে নিয়ে অনেক কাটা ছেঁড়ার পর বাবাকেই কাস্টাডি দিয়েছিল কোর্ট। শ্রী কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করে, হয়তো সেই কারণেই সোহমের দায়িত্ব শ্রীকে দেয়নি কোর্ট। ও বাবা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ট্রেন চলে যাবে তো। সময়ের আগেই ছেলের তাড়াতে কলকাতা স্টেশন পৌঁছায় সুমিত। কলকাতা স্টেশন থেকে ট্রাভেল কোম্পানির দায়িত্ব। জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরবে ওরা। প্রায় ৫০ জন যাবে। খেলে বেড়াচ্ছে সোহম, খুব উচ্ছ্বসিত। ঠাকুমা দাদুর এই বয়সে আর যাওয়া সম্ভব না। অগত্যা বাবাই ভরসা সোহমের। এসি 3 টায়ারের সিট নম্বর দেখে বসে পড়ল সুমিত আর সোহম। ওর সঙ্গে একই কূপে সোহমের বয়সী আর একটা ছেলে আছে। ফলে সুমিতের একটু সুবিধাই হয়েছে। যাক, সঙ্গীও পেয়েছে সোহম। যথাসময়ে ট্রেন ছাড়ল। স্যুপ পৌঁছে দিয়ে গেল ট্রাভেল কোম্পানি থেকে। এইসব ঝুট ঝামেলাগুলো নেই বলেই লোকে আজকাল ট্যুর কোম্পানিগুলো প্রেফার করে, মনে মনে ভাবে সুমিত। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ, কিন্তু খুব নিশ্চিন্ত ব্যবস্থা। ফ্যামিলি নিয়ে আসলে এগুলোই ভালো। ফ্যামিলি, নিজের মনেই হাসে সুমিত। সত্যি ফ্যামিলি কি আমি আর সোহম? ছুটি ছাড়া ওর সাথে তো আমার দেখাই হয় না। সোহম সম্পর্কে আমি কত কিছুই জানি না। এই যে এই কূপেই আর একটা বাবা আছে, ছেলেটির মায়ের সাথে সিলেবাস নিয়ে কত কি আলোচনা করছে। শুনতে শুনতে সুমিতের মনে হচ্ছে সত্যি তো, সোহমেরও হয়তো কতই এরকম টুকটাক সমস্যা হয়, নিজেকেই মেটাতে হয়। আমি তো জানিও না ওর সিলেবাসে ঠিক কি কি পড়ানো হয়। শ্রী জানত। সে তো আনমনে ট্রেনে ম্যাগাজিন পড়ছিল শ্রী। প্রদীপ্ত একটু বিরক্তই হচ্ছে। শ্রী লেখালেখি করে বলে একটু বেশি নিজের জগতে বিরাজমান। হয় ল্যাপটপে লিখে চলেছে, না হয় কিছু পড়ে চলেছে। শ্রীয়ের সঙ্গে 2 বছর বিয়ে হয়েছে প্রদীপ্তর। এবারে কিছুটা জোর করেই ওকে বেড়াতে নিয়ে এসেছে প্রদীপ্ত। বেড়াতেও যেতে চায় না শ্রী। কলেজ থেকে শ্রীকে বেশ ভালো লাগতো প্রদীপ্তর। পরে ফেসবুকে প্রেম। কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ড আর বাস্তবের যে কত তফাৎ, তা হারে হারে এখন বোঝে প্রদীপ্ত। শ্রী যেন সোশ্যাল ওয়েবসাইটেই বেশি অ্যাট্রাকটিভ। প্রদীপ্তর মা বলে, সংসারে একেবারেই মন নেই এই মেয়ের। সব সময় কুটুর কুটুর করেই চলেছে ফোনে বা ল্যাপটপে। রান্নাঘরে কোথায় কি আছে তা নিয়ে কোনোদিনই মাথা ঘামায়নি শ্রী। তবে হ্যাঁ, ওর জগতেও বেশ নাম করেছে। গানও বেশ গায় শ্রী। সংসারী না হলেও এমনিতে কিন্তু খুব ভালো মেয়ে শ্রী, এটা প্রদীপ্ত বোঝে। আর সেই জন্যই বুকে আগলে রাখতে চায় ওকে। কিন্তু আর কত? শ্রী যে ক্রমশই নিজের দুনিয়ায় চলে যাচ্ছে। মধ্যবিত্ত প্রদীপ্ত আর কত আগলে রাখবে শ্রীকে? কি করছো শ্রী? এই একটা রিপোর্ট লিখছি। স্যুপটা যে ঠান্ডা হয়ে যাবে, এসো খেয়ে নাও। যাচ্ছি, এই রিপোর্টটা একটু মেল করে নি। খানিকক্ষণ পরে নিচে নামে শ্রী। ওপরের বার্থটাই ওর বরাবর প্রিয়। বেশ নিজের মতো কাজ করা যায়। বলো, কি বলছিলে? বেড়াতে এসেছি আমরা শ্রী, এখানে এসে কাজ না করলেই নয়। আমার তো তোমার মতো সরকারি চাকরি নয় মশাই। টাইম টু টাইম সব রিপোর্ট দিতে হয়। কাজের ক্ষেত্রে তুমি যতটা সিরিয়াস, তার যদি অর্ধেকও সংসার সম্পর্কে হতে, এত সমস্যা হতো না শ্রী। কোথায় সমস্যা? তুমিও দিব্যি আছো, আমিও দিব্যি আছি। সমস্যা তো দেখতে পাচ্ছি না প্রদীপ্ত। তো আমরা কি এইভাবেই থাকবো গোটা জীবন শ্রী? কই, একটা বাচ্চা কাচ্চার কথা তো তুমি বলো না। বাচ্চা? মাফ করো প্রদীপ্ত, এই তুমি বললে আমি সংসারী নই, আর সেটাই একদম ঠিক। বাচ্চা মানে পায়ের বেড়।
আমি অন্তত আর কোনো বের পড়তে রাজি নই। তোমার না হয় এটা দ্বিতীয় বিয়ে শ্রী, তোমার এটা দ্বিতীয় বাচ্চা, আমার তো প্রথম বিয়ে। আমার কি একটা ইচ্ছে থাকতে নেই? তুমি কি এই কারণেই বেড়াতে এলে নাকি? না, তা কেন? ওই 650 স্কোয়ার ফিট ফ্ল্যাটে তোমাকে ঠিক মতো পাওয়া যায় না, তাই একটু অন্যরকম করে পেতেও চাইছিলাম আর কি। শোনো, কেউ কারো নয়, ও বাচ্চা কাচ্চা কেউ বুড়ো বয়সে দেখবে না। খাও পিও জিও। অগত্যার কথা বাড়ায় না প্রদীপ্ত এই এক মুশকিল স্ত্রীকে নিয়ে। মেয়েটা ভালো, আপদে বিপদে পাশে দাঁড়াবে, কিন্তু ঠিক মধ্যবিত্ত বউ টাইপ নয়। গার্লফ্রেন্ড হিসেবে স্ত্রী যতটা পারফেক্ট, বউ হিসেবে ঠিক ততটা মানানসই না। পুরনো দিনের মানুষদের তো একেবারেই পছন্দ হবে না স্ত্রীকে, কিন্তু স্ত্রী ভীষণ রোম্যান্টিক। রাতের বেলা বাথরুমে উঠেছে স্ত্রী, প্রদীপ্ত নিচের বার্থে ঘুমিয়ে। অগত্যা একাই গেল। বাথরুমে যেতে গিয়ে প্যাসেজে একটা চরম ধাক্কা খেল স্ত্রী। দরজায় দাঁড়িয়ে কে ও? সুমিত না? হ্যাঁ, সুমিতই তো। কোথায় এসেছে ও? সাথে খারুস মাটাও এসেছে নাকি? ইস, কি সব ভাবছি আমি। হয়তো এতদিনে সুমিতও বিয়ে করেছে, সোহমের নতুন মা ওকে ঠিকমতো দেখে তো। নিজের মনেই হেসে ফেলল স্ত্রী। গেছো মেয়ে স্ত্রীর এতদিন পর প্রাক্তন স্বামীকে দেখে এটাই মনে হলো, ওর বর্তমান বউ ওর সন্তানের যত্ন করে কিনা। তাহলে একেবারেই বোহেমিয়ান নয় স্ত্রী, বা বোহেমিয়ান হলেও মা তো। অবচেতন মনে তাহলে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কাজ করে। এতক্ষণে সুমিতও দেখেছে স্ত্রীকে, অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? বেড়াতে যাচ্ছি, ট্রাভেলার্সের সঙ্গে। তুমিও কি তাই? মাথায় সিঁদুর, চোখ এড়ায় না সুমিতের। স্ত্রী তাহলে আবার বিয়ে করেছে। নিজেকে সংযত রেখে সুমিত বলে, হ্যাঁ, বেড়াতে, কুলু আর মানালি। তার মানে গোটা ট্যুরটাই সুমিত চোখের সামনে থাকবে না। নিজের মতো আর ঘোরা হলো না, মনে মনে ভাবে স্ত্রী। আচ্ছা, প্রদীপ তো মনে হয় সুমিতের ছবি দেখেছে, চিনতে পারবে কি? সোহম এসেছে কি, নাকি সুমিত একাই? জিজ্ঞেস করব একবার। না থাক, একই সঙ্গে বেড়াতে যাচ্ছি যখন। সোহম আসলে তো দেখতেই পাবো। আর কোনো প্রশ্ন না করে সোজা টয়লেটে চলে গেল শ্রী। টয়লেট সেরে সোজা নিজের সিটে। ঘুম উড়ে গেল সুমিতের। আবার শ্রী এত বছর পর মুখোমুখি, একবারও সোহমের কথা জানতে চাইল না তো। অদ্ভুত তুমি শ্রী, আমাকে কোনোদিন তো ভালোবাসোনি, সেটা মানলাম। ছেলেকেও বাসো না? কোর্টও সপ্তাহে একদিন দেখা করার অনুমতি দিয়েছিল। শ্রী এই 5 বছরে আসেনি দেখা করতে। কেন? নিজের নতুন জীবনে পুরনো জীবনের ছায়া ফেলতে চায় না বলে? তোমাকে আজও আমি বুঝলাম না শ্রী। সকালবেলা ঘুম ভাঙতেই সুমিত দেখল ট্রেন দাঁড়িয়ে আছে, ছেলে সোহম এখনও ঘুমোচ্ছে। একই কূপের ভদ্রলোকের সঙ্গে বেশ আলাপ হয়ে গেছে সুমিতের। ভদ্রলোক স্টেট ব্যাংকে চাকরি করেন, বেড়াতে খুব ভালোবাসেন। নাম মৃণাল ঠাকুর। না, উনি ঠাকুর বংশের কেউ নন। সুমিতকে উঠতে দেখে ভদ্রলোক বললেন, আরে উঠেছেন, চা খাবেন নাকি? চলুন নিচে নামি। কিন্তু ট্রেন যদি ছেড়ে দেয়, বাচ্চাগুলো রয়েছে। সুমিত একটু ইতস্তত করে, আরে আমার স্ত্রী আছেন তো, ওদের দুজনকে ঠিক সামলে নেবেন, চলুন চা খেয়ে আসি। অগত্যা নিচে নামলো মৃণাল আর সুমিত। ফাজিয়াবাদ জাংশন। ট্রেন থেকে নেমেই আবার বুকে জোর ধাক্কা সুমিতের। স্টেশনে ডিএসএলআর ক্যামেরা নিয়ে কি সব ফটোশ্যুট করছে শ্রী। ওর হাজবেন্ড গেল কোথায়? একাই এসেছে নাকি শ্রী? আচ্ছা, শ্রীর কি আবার কোনো বাচ্চা কাচ্চা হয়েছে? নিশ্চয়ই হয়েছে, বিয়ে যখন করেছে তখন। কই, কাউকে দেখছি না তো। সুমিতকে বোধহয় খেয়াল করেনি শ্রী। চা খাবার জন্যই দোকানের সামনে এসে দেখে সুমিত চায়ের অর্ডার করছে। নিজের অজান্তেই কেমন বলে ফেলল সুমিত, 3টে চা, একটা দুধ চিনি ছাড়া। চমকে তাকায় শ্রী। ওর দুধ চিনি ছাড়া চায়ের অভ্যেসের কথা এখনো খেয়াল আছে সুমিতের। এবার মৃণালী গল্প শুরু করেন, আপনি কতদিন আছেন নেভিতে? তা প্রায় 12 বছর। এসব জায়গায় আছেন বলেই আপনাদের শরীর এখনো বেশ ফিট। আমাদেরকে দেখুন, ভুঁড়ি বাড়িয়ে বসে আছি। তা আপনার বাড়ি কোথায়? প্রপার কলকাতা? ভবানীপুর। আপনি কোথা থেকে? আমি একটু মফস্বল, চুচড়ো থেকে। শ্রী চুপচাপ চা খেয়ে চলে যায়। সুমিত বিশেষ কথা বাড়ায় না। 3টে চায়ের দাম মিটিয়ে চলে যায়। না, বেড়াতে এসেও বেশ চাপ হয়ে গেল দেখছি। এত ট্রাভেলার্স থাকতে
শ্রীকে এখানেই আসতে হলো, নাকি আমি জায়গা ভুল সিলেক্ট করেছি? তাই হবে। ওর নতুন বিয়ে হয়েছে, কুলু মানালি চয়েস করবে, এটাই তো স্বাভাবিক। আমরা বাপ ছেলে তো পুরী বা ভাইজাগও যেতে পারতাম, কেন যে কুলু মানালিটা মাথায় এলো? ভালোই ভালোই ট্যুরটা কমপ্লিট হলে হয়। আচ্ছা, সোহম কি মাকে চিনতে পারবে? শেষ দেখেছিল 3 বছর বয়সে, এখন 8। মাকে তো ছবিতেই দেখেছে, এখন সামনাসামনি দেখে চিনতে পারবে কি? শ্রী কিন্তু বিশেষ বদলায়নি এই 5 বছরে। যদি পারে, কি করে সামলাবো ছেলেকে? কি করে বোঝাবো ওরে তোর মায়ের এখন নতুন সংসার আছে, নতুন বর, নতুন ছেলে মেয়ে সব আছে, তুই যাস না মায়ের কাছে? অদ্ভুত তো, 2 বার দেখা হলো, একবারও সোহমকে দেখলাম না তো। আনেনি নাকি? কিন্তু তাহলে তো ট্রাভেলে আসার লোক সুমিত নয়। সুমিত নির্জনতা পছন্দ করে, শ্রী জানে। একমাত্র ছেলেকে আনলেই এই ব্যবস্থাটা করতে পারে সুমিত। এমনিতে নেভিতে চাকরির সুবাদে ওর বহু জায়গায় ঘোরা, ওর ট্রাভেলের কোনো প্রয়োজন নেই। নিজের মনে এসব ভাবতে ভাবতেই জানলার বাইরে তাকিয়েছিল শ্রী। ট্রেন আবার থেমেছে। লখনৌ। মিনিট 20 থামবে এখানে। কিছু খাবে শ্রী? প্রদীপ্ত জিজ্ঞেস করে। না, এই তো জলখাবার দিয়ে গেল, পেট ভর্তি। তুমি কিছু খেলে খাও, শ্রী জানায়। আইসক্রিম খাবে? বাচ্চাগুলো খাচ্ছে দেখে মনে হলো। ঘাড় ঘুরিয়ে বাইরে তাকায় শ্রী। আইসক্রিমের দোকানে কে ওটা? সোহম। এত বড় হয়ে গেছে, বাবার মতোই লম্বা হয়েছে, কিন্তু মুখটা একই রকম আছে। হ্যাঁ, সোহমই। সঙ্গে আরও একটি ছেলে আর একজন ভদ্রমহিলা। কে উনি? সুমিতের বর্তমান স্ত্রী নাকি? মনে তো হচ্ছে না, এত মোটা মহিলা বিয়ে করার লোক সুমিত নয়। ও নিজের ব্যাপারেও কনসিয়াস, আর মেয়ে চয়েসের ব্যাপারেও। কিন্তু আইসক্রিম খাচ্ছে সোহম, তাও এত বড়। ওর হাঁপানিটা ভালো হয়ে গেল নাকি? ওর মানা ছিল তো এসব খাওয়া। ঠান্ডার জায়গায় যাচ্ছে, যদি আরও ঠান্ডা লেগে যায়, ছেলেটা ভুগবে তো। জম্মু পৌঁছালো রাত 8টা নাগাদ সুমিত্রা। ট্রেন থেকে সবাইকে স্টেশনে নামিয়ে একটা বড় লাক্সারি বাসে তুলে দিলেন ট্যুর কর্তারা। জানিয়ে দিলেন আজ রাতে হোটেলে নিয়ে যাবেন, কাল সকালে একটু বেলার দিকেই আবার ট্রেন। জম্মু থেকে ট্রেনে পাঠানকোট পৌঁছাবে কাল। ওখান থেকে গাড়ি ব্যবস্থা করা আছে, গাড়িতে করে কুলুতে 2 দিন থেকে আবার ব্যাক টু জম্মু, এই হোটেলেই। আবার এখান থেকে মানালি গাড়িতে, সেখানেও 2 দিন থেকে আবার জম্মু, তারপর জম্মু তাওয়াইতে ফেরা। অর্থাৎ এই হোটেলটা বুকিং করাই থাকছে, তাই কেউ চাইলে কিছু জিনিস রেখেও যেতে পারেন হোটেলে। বাসে প্রথম প্রদীপ্তকে দেখে সুমিত। এই রোগা জীর্ণ ছেলেটার মধ্যে কি এমন দেখল শ্রী যে ওর মতো সুপুরুষকেও ত্যাগ করে চলে গেল? ফেসবুকে সত্যি কি মানুষ চেনা যায়? কি এমন দিতে পারেনি ও, যাই ছেলেটা দিতে পারল? সময়, ভালোবাসা, শারীরিক সুখ। কি কবে বিয়ে করলো ওরা? হানিমুনে এসেছে নাকি? কোনো বাচ্চা কাচ্চা তো দেখছি না স্ত্রীর কোলে। তাহলে হয়নি এখনো। ধুত, এইসব কি ভাবছি বেড়াতে এসে? কাল রাত থেকে শুধু স্ত্রী আর স্ত্রী। কেন ভাববো ওকে নিয়ে? ও তো নিজের মতো করে জীবনটা ঠিক গুছিয়ে নিয়েছে। তাহলে আমি কেন স্মৃতি আঁকড়ে পড়ে আছি? কিন্তু ভাবনাটা সরাতে পারছি কই? হোটেলে যার যার ঘরের চাবি দিয়ে দেওয়া হলো। বেশ ভালোই হোটেলটা, 3 স্টার তো বটেই। সুইমিং পুলও আছে। শ্রী লক্ষ্য করে সুমিত আর সোহম এক রুমে গেল। তার মানে কি সুমিত বিয়ে করেনি? করলে নিশ্চয়ই বর্তমান স্ত্রীকে নিয়েই এখানে আসতো। যাক, এতদিনে বুদ্ধি হয়েছে, ভালোই করেছে বিয়ে করেনি। করলে সোহমটার আরও অযত্ন হতো। কোথায় পোস্টিং ওর এখন? কলকাতা এসেছে নাকি বাইরে বাইরে ঘুরছে? এসব বেড়াতে এসে কি ভাবতে বসলাম কে দায়িত্ব নিতে বলেছিল সোহমের? কোর্টে তো আমার রোজগার নিয়ে পয়েন্ট তুলে ছেলের দায়িত্ব নিজে নিল, নিক এখন। কি হয়েছে শ্রী? জড়িয়ে ধরে প্রশ্ন করে প্রদীপ্ত। এত ডিস্টার্বড কেন তুমি? কি সুন্দর জায়গা, কোথায় রোম্যান্স করব তা নয়, কি যে কাল থেকে ভাবতে বসেছ? এই রে, প্রদীপ্ত কিছু সন্দেহ করছে নাকি? না, স্বাভাবিক থাকতেই হবে আমাকে। সুমিত আর সোহমের ছায়া কিছুতেই আমি আমার বর্তমান জীবনে পড়তে দেব না। একটু জোর করে স্বাভাবিক হবার চেষ্টা করে শ্রী। বলো সোনা, কই কিছু ভাবছি না তো, একটু টায়ার্ড। বলো কি লাগবে তোমার? তোমাকে। হেসে আদর করতে শুরু করে প্রদীপ্ত শ্রীকে, কিন্তু শ্রী জাগে কই। কিছুক্ষণ পর ছেড়ে দেয় প্রদীপ্ত শ্রীকে। থাক শ্রী, তোমার বোধহয় ইচ্ছে নেই, যাও ফ্রেশ হয়ে নাও, পরে দেখা যাবে।
ডাইনিং হলে খাবার সময় আবারও দেখা হলো সুমিত আর সোহমের সঙ্গে। এবার শ্রী ইচ্ছে করে একটু সামনে গেল সোহমের, দেখি তো ও চিনতে পারে কিনা। বল খেলছিল, ইচ্ছে করেই গেল যাতে ওর পায়ের কাছে বলটা পড়ে, কিন্তু না, সোহম নির্বিকার চিত্তে এসে বল কুড়িয়ে নিয়ে চলে গেল। চিনতে পারল না শ্রীকে। বুকটা দুমড়ে মুচড়ে উঠল শ্রীর। নাইবা থাকলো ওর কাছে, তা বলে ওকে চিনতেও পারবে না। পরে নিজেকে সান্ত্বনা দেয়, কি দোষ ওইটুকু ছেলের। আমাকে শেষ দেখেছি ওর যখন 3 বছর বয়স, এখন 8। মনে রাখবেই বা কি করে, তবুও কাঁটাটা বিধেই আছে। নিজের ছেলে চিনতেও পারল না। হঠাৎ একটা চিৎকারে চমকে তাকালো শ্রী। সোহম খেতে চাইছে না কিছু, ওকে কষিয়ে এক থাপ্পড় মারল সুমিত। ডাইনিং হল কাঁপিয়ে কাঁদছে সোহম, আর বসে থাকতে পারল না শ্রী। দৌড়ে গেল সোহমের কাছে, বুকে জড়িয়ে ধরল, জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, এইভাবে ছেলে মানুষ করবেন নাকি? খেতে চাইছে না বলে এতগুলো লোকের সামনে ওকে এইভাবে মারবেন? সুমিতের ইচ্ছে হচ্ছিল আরও একটা থাপ্পড় কষিয়ে শ্রীর গালে মারতে। এতকাল পরেও জ্ঞান দিতে এসেছে কি করে ছেলে মানুষ করতে হয়। হাতও তুলেছিল, প্রদীপ্তকে দেখে হাত নামিয়ে নিল, মুখে বলল, আপনি সরে যান, আমি কি করে আমার ছেলে মানুষ করব সেটা আমার ব্যাপার, বাইরের কোনো লোকের জ্ঞান আমি শুনবো না। মুখ নামিয়ে চলে এলো শ্রী। বাইরের লোক, কথাটা বলতে পারল সুমিত। প্রদীপ্ত ততক্ষণে শ্রীর হাতটা ধরে আলাদা করে নিয়েছে। কি দরকার তোমার লোকের ঝামেলায় যাবার? ওনার ছেলে, উনি কেমন করে শাসন করবেন ওনার ব্যাপার, শুধু শুধু অপমানিত হলে। এবারে চিৎকার করে শ্রী, না, পুরোটা ওনার ব্যাপার নয়, আমাদেরও ব্যাপার। এভাবে উনি পাবলিকলি একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে আমাদের সকলের ঘোরার পরিবেশটাকে নষ্ট করতে পারেন না। কাঁদতে কাঁদতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে সোহম। যথারীতি স্কচের বোতল খুলে বসে সুমিত। শালি, আমায় জ্ঞান দিতে আসে? তুই কোন দায়িত্বটা পালন করেছিস ছেলের প্রতি? 3 বছরের ছেলেকে বাপের কাছে ফেলে রেখে ড্যাং ড্যাং করে বিয়ের পিড়িতে বসলি। ফেসবুকে প্রেম? ছি, ওই তো বরের ছিঁড়ি। কি অভাব রেখেছিলাম তোর? আমি বাইরে থাকতাম বলে এত শরীরের চাহিদা তোর? শালি, গেলি না কেন আমার সাথে তাহলে? আমার জীবনটা একেবারে শেষ করে দিল। পরের দিন সকালে আবার ট্রেনে করে পাঠানকোট। শ্রী খেয়াল করেছে যে সোহম বেশ চুপচাপ। একটা ছেলের সাথে কাল খেলছিল, আজ ভিডিও গেমসে মগ্ন। বাক্যালাপ খুব একটা করছে না বাবার সঙ্গে। শ্রীও মনের আনন্দে ফটোশ্যুট করছে, ল্যাপটপে মেল করছে ছবিগুলো। এইভাবে পৌঁছে গেল পাঠানকোট ওরা। পাঠানকোট থেকে গাড়িতে কুলু, বাসে কষ্ট, তাই ট্যুর কোম্পানি অসংখ্য টাটা ইন্ডিকার ব্যবস্থা করেছে। একটা ইন্ডিকাতে 4 জন, যেহেতু প্রদীপ্তরা 2 জন, আবার সুমিত্রাও 2 জন, তাই ট্যুর কোম্পানি ওদের 4 জনকে একটা গাড়িতে জায়গা করে দিয়েছে। কালকের ঝামেলার পর প্রদীপ্ত বা সুমিত কারোরই ইচ্ছে নেই এক গাড়িতে যাওয়ার, কিন্তু অগত্যা। আপনি সামনে বসুন, প্রদীপ্তই কথা শুরু করে। আমি, আমার স্ত্রী আর আপনার ছেলে পেছনে বসছি। আপনি বেশ লম্বা তো, পেছনে আপনার অসুবিধা হবে। আমার স্ত্রী কথাটা ভীষণ কানে বাজে সুমিতের, কিন্তু বিনা বাক্যে সামনে এগিয়ে বসে সুমিত। সোহমও মনে হলো এই ব্যবস্থাতে বেশ খুশি। স্ত্রী খানিকটা ইচ্ছে করে একটা জানলার ধার সোহমকে ছেড়ে দেয়, আর একটা ধারে প্রদীপ্ত বসে, মাঝখানে শ্রী, ছেলের পাশে। আজ 5 বছর পর। কি করেন আপনি? প্রদীপ্ত জিজ্ঞেস করে। নেভিতে আছি, এখন আইজলে পোস্টিং। আপনি? রাজ্য সরকারি ক্লার্ক, রেভিনিউ অফিসে বসি। আমার চিরকালই কলকাতা। তা আপনার বেশ সারা দেশ ঘুরে বেড়ানো হয়, তাই না? উফ, বড্ড বেশি কথা বলে লোকটা। শ্রী কি এই কারণেই পছন্দ করলো ওকে? এত অপ্রাসঙ্গিক প্রশ্ন। আপনার ছেলে বুঝি? সুমিতার ইচ্ছে হলো বলতে, না, পাড়ার বাচ্চা, সাথে করে নিয়ে এসেছি। অসহ্য মুখে বলল, হ্যাঁ। তা আপনি একা? ওর মা আসেনি? এবারে প্রশ্নের জন্য তৈরি ছিল সুমিত। সোজা স্ত্রীর দিকে তাকিয়ে বলল, না, আমার স্ত্রী 5 বছর আগে মারা গেছেন। শ্রী এবং সোহম দুজনেই অবাক হয়ে চাইল সুমিতের দিকে, কিন্তু কেউ কিছু বলল না। ও, আই এম সরি, প্রদীপ্ত উত্তর দেয়। বাকি রাস্তাটা আর কেউ কোনো কথা বলে না। ঘন্টা 2-1 পরে ওরা কুলু পৌঁছে যায়। কুলুতেও হোটেলটা ভালো, আজ আর কাল থাকবে সবাই, সাইট সিনগুলো দেখবে, তার পরের দিন ফেরা। হোটেলের সুইমিং পুলটায় সবাই খুব আনন্দ করছে, দেখে নামতে ইচ্ছে হলো শ্রীর। সোহমও কি সুন্দর সাঁতরে বেড়াচ্ছে। সুমিত, বাবা তাহলে ছেলেকেও সাঁতারটা শিখিয়ে দিয়েছে। চলো না আমরাও নামি, সবাই কি সুন্দর বল খেলছে। শ্রী অনুরোধ করে প্রদীপ্তকে।
না বাবা, আমার খুব ভয় লাগে জলে। আমি সাঁতারও জানি না, তোমার নামতে ইচ্ছে হয় তুমি নামো। প্রদীপ্ত বলে, ধুর, আমিও কি সাঁতার জানি নাকি? আর জল কতটুকু, ডুববো না, এসো তো। শ্রী ভরসা দেয়, কিন্তু রাজি করাতে পারে না প্রদীপ্তকে। অগত্যা একাই নামে শ্রী ওয়াটার পোলো খেলতে। কিন্তু শ্রী যা ভেবেছিল তা নয়, জল যথেষ্ট গভীর। নেমেই পা পিছলে যায় শ্রীর, একেবারে হাবুডুবু খেতে শুরু করে। স্ত্রীকে ওভাবে জল খেতে দেখে পার থেকেই চেঁচাতে শুরু করে প্রদীপ্ত। হঠাৎ স্ত্রী অনুভব করে একটা বলিষ্ঠ হাত ওর কোমরে, তুলে নেয় ওকে নিজের কোলে, পরম যত্নে পাড়ে পৌঁছে দেয়। স্ত্রীর জল খেয়ে তখন বিচ্ছিরি অবস্থা, খানিকটা ধমকেই ওঠে সুমিত। সাঁতার যখন জানা নেই তখন পুলে নামার অত শখ কেন? আমি না থাকলে কি হতো? সুমিত বলে, কি জানি কেন নামতে গেলাম, হঠাৎ খুব ইচ্ছে হলো, হয়তো কোথাও একটা ভরসা ছিল, ডুববো না। স্ত্রীর দিকে তাকায় সুমিত, খুব ইচ্ছে করে এই মুহূর্তে ওকে আদরে আদরে ভরিয়ে দিতে। সম্বিত ফেরে প্রদীপ্তর দৌড়াদৌড়িতে। সুমিত এই লোকটাকে যত দেখছে তত অবাক হচ্ছে। একটা আধবুড়ো লোক, সাঁতারও জানিস না? পুরুষ মানুষ, সবেতে এত ভয় কিসের? অন্যের বউয়ের সঙ্গে প্রেম করার তো খুব সাহস আছে। কাপুরুষ কোথাকার, তোদের মতো লোকেদের ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডেই প্রেম হবে। মিষ্টি মিষ্টি কথা ছাড়া আর কিছু বলতে পারিস না তোরা। পরের দিন কুলু থেকেও একই গাড়িতে ফেরে ওরা চারজন। ফেরার সময় স্ত্রী লক্ষ্য করে সোহমের বেশ ঠান্ডা লেগেছে। মাঝরাতে হোটেলের দরজায় কড়া, ধর্মড়িয়ে উঠে বসে স্ত্রী। হলোটা কি? রাত্রিবাস ঠিক করে দরজা খোলে প্রদীপ্ত। রাত প্রায় 12:30। এখন এভাবে কি দরকার? ট্যুর কোম্পানি লোকেরা হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। খুব দুঃখিত স্যার এইভাবে বিরক্ত করার জন্য। আসলে স্যার, একটা বাচ্চা ছেলে খুব অসুস্থ হয়ে গেছে। জম্মুতে এখন সব দোকান বন্ধ। আমরা প্রত্যেক রুমেতে জিজ্ঞেস করছি যদি কারো কাছে ইনহেলার থাকে। এবারে দৌড়ে বাইরে শ্রী। বাচ্চা ছেলে অসুস্থ? কি বলছেন? কি হয়েছে? কেমন বয়স? খুব শ্বাসকষ্ট উঠেছে ম্যাডাম, একেবারে নীল হয়ে গেছে। বছর 8 থেকে 10 হবে। ওর বাবার কাছে ইনহেলার নেই। এক্ষুনি একটা ইনহেলার দরকার ম্যাডাম। গাড়ি ঠিক করে হাসপাতালে নিয়ে যেতেও আধ ঘন্টা লাগবে। ব্যাগ থেকে ইনহেলারটা বের করে দৌড়ায় শ্রী। ও জানে সোহম এই শ্বাসকষ্টটা ওর থেকেই পেয়েছে। রুমে পৌঁছে দেখে সোহম একেবারে নীল হয়ে আছে। সঙ্গে সঙ্গে ইনহেলারটা দিয়ে দেয় শ্রী। সন্তানের এই রকম অবস্থায় বাবা মায়ের বোধহয় কিছুই খেয়াল থাকে না। যেমন শ্রী বা সুমিত কেউই খেয়াল করেনি কখন পেছনে প্রদীপ্ত এসে দাঁড়িয়েছে। তুমি কি গো সুমিত, ওর ইনহেলারটা আনোনি? আমারটা তো অ্যাডাল্ট, যাকগে, আপাতত এতেই কাজ হোক। আরে বছর 2 লাগেনি, তাই আর আনা নেই। কি করে জানবো 2 বছর পরে আবার প্রয়োজন পড়বে? বোঝা উচিত ছিল। আমাকে দেখোনি, এই রোগ আবার সারে নাকি? ঠান্ডার জায়গা না সুমিত, তোমার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। প্রদীপ তো ঠিক করে উঠতে পারে না। এখন ঠিক ওর কি করা উচিত? থাকা উচিত না চলে যাওয়া উচিত? সুমিত বসু, শ্রী ওর প্রাক্তন স্বামী। সত্যি সত্যি প্রাক্তন কি, নাকি আইনি তকমাটাই শুধু প্রাক্তন? সোহমের দুপাশে শ্রী আর সুমিতকে বসে থাকতে দেখে নিজেকে কেমন তৃতীয় ব্যক্তি মনে হলো প্রদীপ্তর। সত্যি কি একটা পরিপূর্ণ বলয়ের মাঝে খানিকটা অবাঞ্ছিতের মতোই ঢুকে পড়েছিল। না, আজকে রাতটা ওদের সময় দেওয়া উচিত। শ্রী যদি কোনো দ্বিধা নিয়ে ঘরে ফেরে তাহলে বুঝতে হবে ওরা এখনও স্বামী স্ত্রী আছে। প্রাক্তন শুধু আইনের খাতায়। আর একটু পরে নিচে নিজের ঘরে নেমে এলো শ্রী। সোহম এখন অনেকটা স্টেবল। প্রদীপ্ত আলো নিভিয়ে শুয়ে আছে। শ্রী আলো জ্বালাতে গেল। প্রদীপ্ত বলল, আলো জ্বালিও না স্ত্রী, আমার ভালো লাগছে না। তুমি চলে এলে যে? বাচ্চাটা স্টেবল? হ্যাঁ, ইনহেলার দিয়ে দিয়েছি, স্টেবল। এখন আর কিছু হবার না, তাই চলে এলাম। তবু সোহমের পাশে তোমার থাকা উচিত ছিল শ্রী। তুমি মা, আর এখানের সোহমের বাবা একা ওকে নিয়ে এসেছে। রাতে তো কোনো প্রয়োজনও হতে পারে। তুমি কি করে জানলে প্রদীপ্ত সোহম আমার ছেলে? আমি কি করে জানলাম সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো এটা তুমি আমায় জানালে না কেন? যেদিন তুমি ওদের প্রথম দেখলে সেই দিনই তো তোমার ওদের উপস্থিতির কথা আমায় বলা উচিত ছিল। আমি তো সব জেনেই তোমায় গ্রহণ করেছিলাম শ্রী। আমি তো জানি তোমার একটা অতীত আছে, তারপরেও এই ছলনাটা করলে কেন? ছলনা করিনি, আসলে বলতে চাইনি। আর সুমিত বা সোহম কেউই আমাকে চিনতে চায়নি, তাই আমিও।
সুমিত বাবুর কথা বলতে পারবো না, তবে সোহম তোমায় ইচ্ছে করে অ্যাভয়েড করেছে তা তো নয়। ও তোমায় চিনতেই পারেনি, আর না চেনাটাই স্বাভাবিক। যাক, তুমি বরং দেখো সোহমের কিছু লাগবে কিনা। যাও, আজকে রাতটা ওর সাথেই থাকো। না, আমি তো ওদের সামনে দিয়ে এসেছি, ওরা তো কেউ বলেনি থাকতে, তাহলে আমি বা থাকতে যাব কেন? শুয়ে পড়ো, কাল আবার মানালি যাওয়া। মনে মনে বলে প্রদীপ্ত, সোহম যে কিছু বলার অবস্থা বা বয়স কোনোটাতেই পৌঁছায়নি তা তুমি নিজেও জানো শ্রী। অভিমানটা তাহলে তোমার অন্য কারো ওপর, সে বলেনি তোমায় থাকতে। এত বছর পরেও ওই মানুষটার ওপর অভিমান তাহলে তোমার হয় শ্রী? পরের দিন সকালে মানালি যাওয়া আর কারোরই হলো না। প্রদীপ তো কিছুতেই স্ত্রীকে যেতে দেয়নি সোহমের কোনো এমার্জেন্সির কথা ভেবে, আর সোহমের তো অবস্থাই নেই ট্রাভেল করার মতো। অগত্যা ট্যুর কোম্পানি বাকিদের নিয়ে চলে গেল, একটা ইন্ডিকা রেখে গেল। পরের দিন যদি সোহম সুস্থ থাকে তাহলে ওরা সবাই যাতে ওদেরকে জয়েন করতে পারে মানালিতে। কেমন আছো আজ সোহম? প্রদীপ তো জিজ্ঞেস করে। খেলছিল সোহম, বলে ভালো, কাল যেতে পারবো মানালি। সে কালকের কথা কাল ভাবা যাবে। তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে? ক্লাস 3, হেরিটেজ একাডেমিতে। আচ্ছা সোহম, তোমার বার্থডে কবে? প্রদীপ তো জানতে চায়। এই তো আর 10 ডেজ পর। 10 ডেজ পর আমি 9 ইয়ার্স হয়ে যাব। বাহ, তাহলে তো খুব মজা হবে। তোমার নিশ্চয়ই খুব বড় করে বার্থডে সেলিব্রেশন হয়, অনেক ফ্রেন্ডস আসে, তাই না? না তো, আমার ওসব কিছুই হয় না। ঠাকুমা পায়েস রেঁধে দেয় আর বলে যার বাপ মা থেকেও নেই তার আবার জন্মদিন কি। আসলে আমার বাবার তো বাইরে পোস্টিং, বাবা থাকে না। আর আন্টি মানে মা তো তোমার সঙ্গে থাকে। উনি যে তোমার মা হন সেটা তুমি জানো সোহম? জানতাম না। কাল আন্টি মানে মা আমাকে ওষুধ দিয়ে আসার পর বাবা স্কচ খেতে খেতে বলছিল মা হয়েছে, এতকাল পর ছেলের ইনহেলার কেন আনিনি তাই নিয়ে বলতে এসেছে। আরও কি সব খারাপ খারাপ স্ল্যাং বলছিল, ঠিক মনে নেই। আচ্ছা থাক এসব কথা, চলো আমরা ওদিকটা একটু ঘুরে আসি। স্নান করে ঘরে নক করে শ্রী। সুমিত দরজা খুলে একটু অবাকই হয়। এই সময় শ্রী মুখে বলে, সোহম নেই, নিচে খেলতে গেছে, প্যাসেজে দেখো পেয়ে যাবে। চলেই যাচ্ছিল শ্রী, হঠাৎ সুমিতের গলায় পেছনে তাকালো। তা মানালি গেলে না কেন বরের সঙ্গে? এমার্জেন্সি তো সামলেই নিয়েছিলাম, আর একদিনের জন্য মাতৃত্ব দেখিয়েই বা কি হবে? তার চেয়ে ছেলে মাকে চেনে না এই ভালো। এসো না তুমি সোহমের সামনে। এবার জোর করে রুমের ভেতরে ঢুকলো স্ত্রী। তোমার কি আমাকে দেখলেই খারাপ কথা বলতে ইচ্ছে করে? আমাকে সব সময় দোষারোপ করো কেন? তুমি তো নিজেই ঘাড় পেতে সোহমের দায়িত্ব নিয়েছিলে, আর তুমিই বাকি দায়িত্ব জ্ঞানের পরিচয় দিচ্ছ শুনি। ছেলের সামনে মদের বোতল সাজিয়ে রাখতে লজ্জা করে না তোমার? কি শিখবেও তোমার থেকে? এই শালি রেন্ডি, আমাকে একদম জ্ঞান দিবি না। মদ খাই বেশ করি, শালা তোর বাপের পয়সায় খাই না, বুঝলি? আর মদ খাই আর যাই করি, তোর মতো চরিত্র নয় আমার। একা থাকি তবু আজ অবধি সুমিত বসুর চরিত্র নিয়ে কেউ আঙুল তুলতে পারবে না। শোন, আমি চাইলে রোজ নতুন নতুন মেয়ে বিছানায় নিয়ে শুতে পারি, কিন্তু এসব করি না, বুঝলি? হ্যাঁ তো করো, কে বারণ করেছে? আর শোনো, সবসময় আমার চরিত্র নিয়ে কালি ছেটাও কেন? আমি প্রদীপ্তকে বিয়ে করেছি, দ্বিতীয়বার বিয়ে করাটা কোনো অন্যায় নয়, বুঝলে? বিয়ে ও তো অনেক পরে। তার আগে কি করেছো শ্রী? আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে একটা পরপুরুষের সঙ্গে প্রেম করনি? তখনও তো ডিভোর্স হয়নি তোমার। ছোট্ট একটা ছেলেকে আমার মায়ের কাছে রেখে দিনের পর দিন ফষ্টি নষ্টি করতে বেরোনি? তোমার মা? ওই মহিলা আমার জীবন একেবারে নরক করে রেখে দিয়েছিল। কি করে জানবে তুমি? থাকতে বাড়িতে। আমার মায়ের সঙ্গে তোমার বনিবনা হয়নি, বেশ অনেকেরই হয় না। তাহলে তুমি আমার কাছে গেলে না কেন? ওখানে তো তোমার আলাদা সংসার হতো। আমি তো কতবার বলেছিলাম তোমাকে আসতে, কই আসনি তো। তা কেন আসবে? তখন তো তোমার মনে অন্য কেউ ভাসছে। চাকরি ছাড়া আমার পক্ষে সম্ভব না। শোনো, এসব বাজে এক্সকিউজ দিও না। আসল কথা হলো, তোমার মতো মেয়েরা এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারে না। প্যাসেজে ঢুকে একটু থমকে দাঁড়িয়ে যায় প্রদীপ্ত আর সোহম। শ্রী আর সুমিতের গলা নিচে প্যাসেজেও শোনা যাচ্ছে। কাকু, বাবা মা তো ফাইট করছে, এবার আমরা কি করব? যাব? সোহমের মাথায় হাত রাখে প্রদীপ্ত। আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তোমার ঝগড়া মারামারি হয় না সোহম? হ্যাঁ হয় তো, খুব ঝগড়া হয়, পরে আবার ভাব হয়ে যায়।
এটাও খানিকটা তাই সোহম, তোমার বাবা আর মা বেস্ট ফ্রেন্ড তো, তাই ঝগড়া করছে। ঝগড়া হয়ে গেলে দেখবে আবার ভাব হয়ে যাবে। তুমি চলো আমার সঙ্গে, আমরা আরও কিছুক্ষণ ঘুরে আসি। মনে মনে বলল প্রদীপ্ত। ঝগড়া করে নাও শ্রী, এই মেঘটা তোমাদের মনে অনেকদিন জমেছিল, বর্ষণের খুব দরকার। শুধু একটাই আফসোস, এই ঝগড়াটা তোমার যদি আরও 5 বছর আগে হতো, তাহলেই বাচ্চা ছেলেটার জীবন থেকে এত মূল্যবান 5টা বছর হারিয়ে যেত না। কিছুক্ষণ পর রুমে আসে শ্রী। সোহমকে সুমিতের কাছে পৌঁছে দিয়ে প্রদীপ্ত যে কোথায় গেল, শ্রী ভেবেছিল ঘরে আছে, কিন্তু নেই। আর একটু পর শ্রী খেয়াল করে দেখে প্রদীপ্তর জিনিসপত্র নেই ঘরে। খানিকক্ষণ পর একটা SMS আসে, আমি কলকাতা ফিরে যাচ্ছি শ্রী, রাতের ট্রেন ধরলাম। আমার কথা ভেবো না, তোমাকে একটা অনুরোধ, তুমি অন্তত ট্যুর কমপ্লিট করেই এসো। সোহমের কাছে জানলাম আর 10 দিন পর ওর জন্মদিন, এই ট্যুরটা ও ওর বাবা মায়ের সঙ্গে কমপ্লিট করুক, এটাই আমার তরফ থেকে ওকে বার্থডে গিফট। আরও একটা কথা শ্রী, এই কদিনের মধ্যে তোমাদের ঝগড়া করতে ইচ্ছে করলে নিশ্চয়ই করবে, কিন্তু ভাষা বা আচরণ সংযত রেখে। সোহম কিন্তু বড় হচ্ছে, তোমাকে আর সুমিতবাবুকে দেখেই কিন্তু ও শিখবে। এই কটা দিন এই সম্পর্কটাকে তুমি সময় দাও শ্রী, ভীষণ প্রয়োজন এটা। যদি কোনোভাবেই না পারো অ্যাডজাস্ট করতে, তখন তো আমি রইলাম, কিন্তু একবারও চেষ্টা না করলে আমারও সারা জীবন আক্ষেপ থেকে যাবে যে শ্রীকে আরও একটা সুযোগ যদি দিতাম। বেস্ট অফ লাক, হ্যাভ এ গ্রেট ট্যুর, প্রদীপ্ত। মানালি পৌঁছে ট্যুর কোম্পানির সঙ্গে যোগাযোগ করলো সুমিত। নির্দিষ্ট হোটেলে চলেও এলো শ্রী আর সোহম। ভীষণ খুশি আজ সোহম। হোটেলে 2 রুমের চাবি দিয়েছিল। সুমিত আর সোহম একটা রুমে গেল, শ্রী অন্যটায়। সুমিত লক্ষ্য করেছে খুব চুপচাপ শ্রী, বিশেষ কোনো কথাই বলছে না। লাঞ্চের সময় বাধ্য হয়ে নিজেই কথা বলে সুমিত, শ্রী তুমি চাইলে আমি ফ্লাইটের টিকিট ব্যবস্থা করে দিচ্ছি, চলে যাও কলকাতা। এভাবে জোর করে থাকার তো কোনো মানে হয় না। তুমি প্রদীপ্তকে চেনো না সুমিত, ও সোহমকে কথা দিয়েছে এই ট্যুরটা ওর বাবা মায়ের সঙ্গে কমপ্লিট করবে, এটাই ওর গিফট। আমি ফিরে গেলেও ও আমায় হয়তো ভবানীপুরের বাড়িতে দিয়ে আসবে, তার চেয়ে এই ভালো ট্যুর শেষ করেই ফিরব। কিন্তু ট্যুর শেষ হয়ে কলকাতা ফিরতে ফিরতে তো আরও 5 দিন। ততদিন যদি এই নিমের পাচন গেলার মতো মুখ করে থাকো, তাহলে তো মুশকিল। এবারে হেসে ফেলল শ্রী। সুমিত সোহম মহা আনন্দে খেলে চলেছে মৃণাল ঠাকুরের ছেলের সঙ্গে। সেদিন সারাদিন সাইট সিন দেখে ক্লান্ত হয়ে আগেই ঘুমিয়ে গেছে সোহম। কোনো রকমে তুলে একটু ভাত খাইয়েছে শ্রী। ঘরে শুয়ে দিয়ে নিজের ঘরে চলে এলো শ্রী। কিছুক্ষণ পর দরজায় টোকা। খুলে দেখে সুমিত। সাধারণত এই সময় সজ্ঞানে থাকে না সুমিত, আজ মদ খায়নি দেখে অবাকই হলো শ্রী। এসো, মদ খাওনি এখনো? এখানে জোটেনি নাকি? মদই তো আমায় এত বছর তোমার যন্ত্রণাটা ভুলিয়ে রেখেছে শ্রী, আজ তুমি আছো তাই মদের প্রয়োজন হয়নি। সোহমকে জোর করে কেড়ে নিয়েছিলে তুমি সুমিত? হ্যাঁ, নিয়েছিলাম তো। কেন জানো? ভেবেছিলাম ওকে আটকে রাখলে তুমিও ফিরবে। ভাবতে পারিনি তুমি আবার নতুন করে। কেঁদে ফেলল সুমিত। কেন এরকম করলে আমার সাথে শ্রী? আমি কি এতই খারাপ? তোমাকে হয়তো অনেক খারাপ কথা বলি, কিন্তু আমি জীবনে একমাত্র তোমাকেই, শুধু তোমাকেই ভালোবেসেছি। আর থাকতে পারে না শ্রী। আছড়ে পড়ে সুমিতের বুকে। কান্নায় ভিজে যায় সুমিতের টি-শার্টটা। সরি সুমিত, আমারও তোমাকে আর একটা সুযোগ দেওয়া উচিত ছিল। আসলে এত অসহ্য লাগতো তোমার ওই মদ। সেটা তো বলে দেখতেই পারতে, দেখতে ছাড়তাম কিনা, তা বলে জীবন থেকেই বাদ দিয়ে দিলে। বহুদিন পর সুমিতের আদরে ভরে উঠল শ্রী। ভোরের আলোয় সুমিতের বুকে ঘুম ভাঙল শ্রীয়ের। মোবাইলটা চেক করতে গিয়ে দেখে প্রদীপ্তর মেসেজ। কংগ্রাচুলেশনস শ্রী, আমি জানি আজ তুমি পরিপূর্ণ। আসলে তোমরা দুজনে দুজনকে খুব ভালোবাসো। মাঝখানে যেটা জমে গেছিল সেটা হলো একে অপরের প্রতি পাহাড় প্রমাণ অভিমান। হয়তো আমি ভুলবশত তোমাদের এই বলয়ের মধ্যে ঢুকে পড়েছিলাম বলেই এটা মেটানোর চেষ্টা তোমরা কেউ করনি। বিশ্বাস করো শ্রী, আজ আমি খুব রিল্যাক্সড। একটা বাচ্চা ছেলেকে তার বেস্ট এভার বার্থডে গিফটটা আমি দিতে পেরেছি। ওর মা সোজা সোহমের সাথে ভবানীপুরের বাড়িতেই ফিরো। আর আমি উকিলের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা পাঠিয়ে দেব। আমার কথা ভেবো না, আমিও একটা নতুন জীবন শুরু করব।
কিন্তু কিছুদিন পর হ্যাভ এ গ্রেট লাইফ শ্রী প্রদীপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।